কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। গত কয়েকদিন ধরেই গণপিটুনির খবর এসেছে এবং সেই গণপিটুনির খবর শুধুমাত্র রাজ্যে সীমাবদ্ধ নেই, তা জায়গা করে নিয়েছে দেশের সংসদের বিতর্কেও। এবং আজকে সেই গণপিটুনির ঘটনায় চোপড়াতে যেমন আমরা দেখেছি দুজন গ্রেপ্তার হয়েছে, একই সঙ্গে আড়িয়াদহে সায়নদীপ পাঁজাকে যেভাবে মারা হয়েছিল তাকে এবং তার মাকে, সেই ঘটনার প্রেক্ষিতে প্রধান যে অভিযুক্ত জয়ন্ত সিং তাকেও আজ পুলিশের জালে এই মুহূর্তে জয়ন্ত সিং, এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়। 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা আঙুল তুলেছিল দুটি বিষয়। 4 দিন ধরে কেন পুলিশের হাতের বাইরে ছিল এই জয়ন্ত সিং তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছিল, পাশাপাশি প্রশ্ন উঠেছিল এই এলাকার অর্থাৎ আড়িয়াদহ যে এলাকায় এই ঘটনাটি ঘটেছিল সেই এলাকার স্থানীয় বিধায়ক মদন মিত্র এবং সাংসদ সৌগত রায়, এই দুজনের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই এতদিন পুলিশের জালে পড়েনি এই জয়ন্ত সিং, এমনটাই অভিযোগ করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। সেই বিষয় নিয়ে যেমন চর্চা হয়েছে, তার পাশাপাশি আজকে এই ইস্যুতে সৌগত রায়ের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মদন মিত্র, বিধায়ক মদন মিত্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এবং এই ঘটনা যেমন একদিকে রয়েছে, অন্যদিকে চোপড়ার ঘটনার প্রেক্ষিতে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট গ্রেপ্তারের সংখ্যা 4। আজকে সেই ঘটনার প্রেক্ষিতে মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনও অব্যাহত। গত 4 জুন লোকসভার নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, একই সঙ্গে ফলাফল বেরিয়েছিল 2টি কেন্দ্র, বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছিল, ভগবান গোলা এবং বরানগর। 2টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী বিজয়ী হয়েছিলেন, তাদের আজ অবধি শপথ গ্রহণ হয়নি এবং সেখানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল, এমনটাই দাবি 2 বিধায়কের এবং রাজ্যের শাসক দলেরও একই বক্তব্য। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আগামীকাল দুপুর 2টোয় বিধানসভার অধিবেশন বসছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটির এক্সটেনশন, এবং সেই বিষয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ হয় কিনা তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে অভিযোগকারিণী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শ্লীলতাহানির, সেই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তিনি অভিযোগ দায়ের করছেন এমনটাই। ফলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হয়, শীর্ষ আদালত কি দেয় নির্দেশ দেয়, সেদিকে আমাদের নজর থাকবে এবং এই বিষয়গুলি উঠে আসবে আমাদের বাংলা বলছের মঞ্চে আলোচনার টেবিলে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন আলী হোসেন, রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেন, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই একদম প্রথমে আমি যে প্রশ্নে আসব, যে এই যে 4 দিন পরে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত জয়ন্ত সিং, এই বিষয়টিকে বিজেপি কিভাবে দেখে? দেখুন, জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছেন আড়িয়াদহ ঘটনাকে কেন্দ্র করে। সেখানে জয়ন্ত সিং সম্পর্কে বাংলার মানুষ সবাই জানে, বিশেষ করে সেখানকার অর্থাৎ কলকাতা মানে কি বলবো যে দমদম এলাকার মানুষ, লোকসভার এমপি সৌগত রায় এবং মদন মিত্র কামারহাটির এমএলএ, তাদের যে খুব নিকটস্থ ব্যক্তি ও খুব আপনজন ব্যক্তি, তাদের কথাবার্তার মধ্য দিয়ে ফুটে উঠেছে, তার চিত্রও আছে, আপনারা জানেন, আমরাও পারলে দেখাতে পারি। অনেক আগে হওয়ার কথা ছিল, 4 দিন কম কথা নয়, 4 দিন ধরে তাকে গ্রেপ্তার করতে সময় নিল। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। রাজ্য সরকার বাধ্য হয়েছেন তাকে গ্রেপ্তার করার জন্য। সেই জন্য আমরা যেটা বলতে চাই যে যতই মদন মিত্রের ছত্রছায়ায় থাক, সৌগত রায়ের ছত্রছায়ায় থাক সেই জয়ন্ত সিং, আইনের কাছে আমরা বলতে চাই যে তার নজিরবিহীন একটা শাস্তি হওয়া উচিত। এই ধরনের বর্বরোচিত অত্যাচার যে মা ছেলেকে করেছে, আমরা কেন বাংলার কোনো মানুষের এটা বরদাস্ত করবে না। এটা মধ্যযুগীয় বর্বরতা। যে কথা একদম তার বক্তব্যের শুরুতেই বললেন বিজেপি মুখপাত্র আলী হোসেন, যে বিধায়ক এবং সাংসদের যথেষ্ট ভালো সম্পর্ক থাকার কারণেই এতদিন জেলের বাইরে ছিলেন এই জয়ন্ত সিং। কি বলছেন বিধায়ক মদন মিত্র এবং সৌগত রায়, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার প্রেক্ষিতে আমরা একবার শোনাবো দর্শকদের। আমার দুঃখ হচ্ছে এটাই, জেন ধরা পড়লো, তাহলে এই ছবিটা কি সৌগতদা নিজের পেজে ছাড়বেন?
যে জেনকে একটা মালা নিয়ে গিয়ে, কারণ নিজের পেজ থেকে উনি দেখলাম জেনকে নিয়ে ছবি ছেড়েছেন। কাল বললেন আমি বিখ্যাত লোক হলে তাকে চিনি, তা আমি ভাবলাম জেন কি রবীন্দ্রনাথ নাকি যে চিনতে হবে। তারপরে বুঝলাম যে ওর পেজে, সৌগত রায়ের পেজে জেন রয়েছে, চেয়ারম্যানকে মালা দিচ্ছে এবং সৌগত রায় মহানন্দে নাচছেন। তা আজকে জেন গ্রেপ্তার হয়েছে, এখন সৌগত রায় কি বলে দেখা যাক, আমি জানি না। আমরা কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গে। সরকারি আইনজীবীদের দেখা উচিত যাতে ও বেল না পায়। তো আমি কত জায়গায় যাই, কত লোকের ফটো, আমার সাথে কোনো বিরাট ঘনিষ্ঠতা ছিল না। আমি যতদূর জানি যে একটা ফটো, আমি একটা ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে মঞ্চে ছিল। আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। বাণীব্রত বাবু, প্রথমত পুলিশ গ্রেপ্তার করেনি, আত্মসমর্পণ করেছেন এই জয়ন্ত সিং, এবং দ্বিতীয়ত আপনার দলেরই বিধায়ক, আপনার দলের সাংসদকে যে কথা বলছেন সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইব। প্রথমে আপনাকে বলি, এই জয়ন্ত সিং যে গ্রেপ্তার হয়েছে, আত্মসমর্পণ করেছে, তার মানে প্রেসারে ছিল, প্রেসারে থাকার ফলে সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তার কারণ এরা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তারা কিন্তু কখনোই এক জায়গায় থাকে না, তারা ক্রমাগত জায়গা পরিবর্তন করতে থাকে এবং পুলিশও তাদেরকে ট্র্যাকে রেখে ছোটাছুটি করে। এটার জন্য যে আপনার এক্ষুনি ধরা পড়বে এরকম ব্যাপার নেই, অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে অন্য রাজ্য থেকেও ট্রেনে আনতে হয় পালিয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে এও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, এ এত প্রেশার পড়ে গেছে যার ফলে সে বুঝতে পেরেছে যে আর কোনো উপায় নেই বাঁচার, আমাকে সারেন্ডার করতে হবে। সে অ্যাডভোকেটের মাধ্যমে গিয়ে আজকে ডানলপের কাছ থেকে সারেন্ডার করেছে। এটা হচ্ছে তাকে কেন এতদিন বাদে ধরা হলো তার যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে ওনারা কি বলছেন, মানে আমাদের সৌগত রায় বা মদন মিত্র যেটা বলছেন, এটা নিজেদের মধ্যে তারাই বলতে পারবেন কেন কার বিরুদ্ধে বলছেন। তবে আমি একটা কথা বলবো, এসব বিবৃতিগুলো প্রকাশ্যে না বলাই ভালো। মদন মিত্র কি নিজের মানে তার সঙ্গে দূরত্ব কমানোর জন্য সৌগত রায়ের সঙ্গে জুড়ে দিচ্ছেন জয়ন্ত সিংকে? বলতে পারবো না, উনি কি হিসেবে বলেছেন সেটা তো ওনাকেই বলতে হবে, উনিই বলতে পারবেন কোন চিন্তাধারায় উনি বলেছেন। আপনাদের দলের বিধায়ক, সাংসদ, তাদের সঙ্গে এই ধরনের একজন দুষ্কৃতী, তাদের এই যোগাযোগটা কি খুব কাম্য? এইভাবেই কি তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয় না? এটা একদমই ভুল কথা। এই যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তারা সবসময় কোনো না কোনো জায়গা থেকে বাঁচার জন্য কোনো একটা জায়গায় ঢুকে থাকে এবং লোককে এই যে ছবিগুলো দেখাচ্ছেন, এই ছবিগুলো তোলাই তাদের উদ্দেশ্য। এরকম শুধু ক্রিমিনাল নয়, ধরুন সেগুলোকে প্রশ্রয় দেবে কেন? বলি এইবার কেউ যদি কোনো ভিড়ের মধ্যে ঢুকে থাকে, আমিও নিজে একজন বলছি, আমার সাথেও এরকম থাকতে পারে, কোনোদিন হয়তো দেখা গেল কোনো একটা কারণে তার ছবি বেরিয়ে আসলো, এটা আসতেই পারে। এটা আপনি শুধু তৃণমূল বলবেন না, আমি প্রতিটি দল, যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতায় নেই, প্রতিটি দলের মধ্যেই এইরকম ধরনের লোক ঢুকে বসে থাকে। তারা জায়গা খুঁজে যে কোথা থেকে তারা বাঁচার রাস্তা পাবে। আসবো প্রদেশ কংগ্রেসের কাছে, কিভাবে দেখছেন এই যুক্তিকে? এই যুক্তি তো একটা কিছু একটা বলতে হবে, বলতে তো স্বীকার তো করতে পারবেন না যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এই জন্যই যারা এরকম ধরনের যারা লোকজন আছে, এরা প্রত্যেক পাড়ায় আছে। কিন্তু চোপড়ায় দেখলেন না একটা জেসিবি না বুলডোজার কি একটা, এরা কিন্তু প্রত্যেক পাড়ায় আছে। আমরা শাহজাহান, শিবু হালদারদেরও দেখেছি, এরা প্রত্যেকটা জায়গায় আছে। আর এরা শাসক দলের ছত্র ছায়াতে এরা হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়। একসময় তারা পকেট মারি থেকে নিয়ে তারা প্রমোটার হয়, বড় বড় তোলাবাজি করে। তারা মনে করে যে এই রাজ্যে যে আইন শৃঙ্খলা, আমরা কিন্তু আইন শৃঙ্খলার ঊর্ধ্বে। আর রাজ্যের পুলিশ আর রাজ্যের প্রশাসন কিন্তু তাদের এই বিশ্বাসটা যে না তারা আইন শৃঙ্খলার ঊর্ধ্বে, এই বিশ্বাসটা রাখার কিন্তু একেবারে অপ্রাণ চেষ্টা করেন যে না তোমরা যা ইচ্ছে করো। এরা কিন্তু একদিনে তো তৈরি হয় না, এরা ছোট্টখাট্টো করতে করতে দেখে যে পুলিশ আমাদের কিছু করে না, ওই দাদা ফোন করে দেয়, যে দুটো দাদার বিবৃতি দেখালেন না, এরা কিভাবে এত বড় হয়েছে। একদিন হয়তো ওই দাদা ফোন করে দিয়েছে আমার লোক ছেড়ে দিবে, তারপরে ওই দাদা ফোন করে দিয়েছে কোনোদিন একটা বড় কেসে যে আমার লোক ছেড়ে দিবে, তারপর ওই পুলিশ জেনে গেছে যে এটা হচ্ছে শাসক দলের লোক, এই দাদার হোক বা ওই দাদার হোক, তাহলে একে কিছু বলা যাবে না। কি বলবেন উত্তরে? না, এটা তো দেখুন, বিরোধীরা কখনোই তো আর তৃণমূলের পক্ষে কোনো এটা কি খুব অবাস্তব যে যুক্তিটা দেওয়া হচ্ছে, এটা না হলে পুলিশ কেন ছেড়ে রাখছে? পুলিশ ছেড়ে রাখেনি, আপনাকে তো প্রথমেই বললাম যে কোনো ঘটনায় দেখা গেছে সাথে সাথে ধরা পড়ে গেছে,
ট্র্যাকিং করাতে তাকে সে পালাবার সুযোগ পায়নি। এক্ষেত্রে সে পালাবার সুযোগ পেয়েছে। সে তো 4টে জায়গায়, সে 4টে গেস্ট হাউসে 4 দিন ছিল। এটা তো পরিষ্কার বলেছে প্রত্যেকটা গেস্ট হাউসে প্রত্যেকটা একদিনে তো হয়নি এই ঘটনা, এত সাহস একদিনে তো হয় না। তাহলে কথাটা চেঞ্জ হয়ে গেল, উনি দেরিতে ধরাটা বলছেন আর এই সাহসটা, এটার ব্যাপারে যদি গ্রুমিং এর কথাটা বলছি। এই সাহসের বিষয়টা নিয়ে আমরা ফিরে আসছি, একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে কথা বলা হচ্ছে, সাহস কি এমনি পায়? কারণ তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা নেত্রীরা এই সমস্ত দুষ্কৃতীদের পাশে আছে, সেই বার্তাটা চলে যায় পুলিশের কাছে। আজকে ঠিক সেই একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোপড়ার ঘটনার প্রেক্ষিতে শুধু সিবিআই তদন্ত দাবি করেননি, একই সঙ্গে তিনি বলেছেন পুলিশ যুক্ত রয়েছে এই ঘটনার মধ্যে। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা একবার শোনাবো। আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি, কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ডওভার করুক। আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত, এই পুলিশের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হোক। কি বলবেন? দেখুন, আমি বিরোধীদের কথার উপরে বললে হবে না, তারা সবসময় বিরোধিতা করবে, সরকারের বিরোধিতা করবে প্রতিটি ব্যাপারে। কিন্তু একটা ব্যাপার বলছি, যে এই যে এদের সাহসের কথা বলছেন, এরা সবসময়, এদেরকে কেউ সাহস ডাইরেক্ট যোগায় না সর্বক্ষেত্রে, কিন্তু এদের সাহসটা বাড়ে কোথায়? এরা এই লোকাল লিডারের সাথে মেলামেশা করিয়ে মানুষকে ভয় দেখায় যে আমি এখানে আছি, আমার কেউ। এই যে ধরুন আপনি বলছেন লোকাল লিডার, আপনাদের দলের বিধায়ক হামিদুর রহমান, আপনারা তাকে আজকে শোকজও করেছেন, বাট তিনি মুখ্যমন্ত্রী যখন এই বিষয়ে রিয়াকশন দিচ্ছেন সেটা দেখার পরেও তিনি কিন্তু দলের যে স্টান্স, যে অবস্থান, তার বিরুদ্ধে একটা মন্তব্য করছেন। আপনারা শোকজ ছাড়া কি করতে পেরেছেন? তিনি এই সাহসটা পান কি করে যে তিনি ওখানে এই কথাটা বলছেন? তিনি এইটাই তো বলছি আমি, যে তার প্রত্যক্ষ পদক্ষ মদত থাকতেও পারে কোনো না কোনো ব্যাপারে, কিন্তু সর্বক্ষেত্রেই যে তাকে তো আর মার্ডার করার কথা বলেনি, বা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পেটানোর কথা বলেনি। কোনো না কোনো কাজে এরা হেল্প করে। এরা দীর্ঘদিন ধরে চলছে, তো দীর্ঘদিন ধরে চলছে, আমরা শুনছি, কিন্তু আমি আসছি, দীর্ঘদিন ধরে চলছে আপনি বলছেন, কিন্তু প্রমাণটা তো পাওয়া গেল এখন। আর তাছাড়া আর কোনো ঘটনা সেরকম ভাবে চোখে পড়েনি যে তারিয়ে। আজকেই শুভেন্দু অধিকারী বলছেন যে তার কাছে নাকি এর ধরনের আরো ভিডিও আছে, তিনি ছাড়বেন ধীরে ধীরে। জানি না, উনি তো অনেক কিছুই ছাড়েন, উনি বলতেই পারেন, অনেক কিছুই অনেক তারিখ দেন, কবে আবার ছাড়বেন আমি জানি না। সেটা দরকার নেই, হচ্ছে গিয়ে এটা তো এর আগেও ঘটেছে, এর আগেরও তো একটা ভিডিও সারফেস হয়েছিল না। সে আমি তো বলছি পদক্ষেপ কোথায়? না, পদক্ষেপ হয়েছে তখনই যখন প্রচারের মধ্যে এসছে, তখন জানতে পেরেছে এবং প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে। এই পুলিশই তো গিয়ে তাদের। কি মনে করেন আলিদা? বিজেপি মুখপাত্রের কাছে আসবো। আলিদা কি মনে করছেন? না, যেটা বলার সেটা হচ্ছে চোপড়াতে জেসিবি তাজমুল, জেসিবি নামটা তো এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে বলে তা না। উনি 4-5 মাস আগের থেকে তৃণমূলের একজন বরিষ্ঠ নেতৃত্ব, এলাকায় কাজ করতেন, তৃণমূলের হয়ে লোকসভা ইলেকশনে কাজ করেছেন, হামিদুলের পক্ষ হয়ে তিনি এবার ইলেকশনে অংশগ্রহণও করেছেন। জেসিবির কথা আজকে আপনি জানতে পারছেন, জেসিবির কথা আমরা বহু আগে থেকে জানি। উনি জেসিবি, তার মানে উনি লোকাল সালিশ করবেন, এটা বহু সালিশ তিনি করেছেন, আপনারা আজকে শুনছেন, কিন্তু আমরা বহুদিন ধরে আমরা শুনছি। বিজেপি কেন যায়নি প্রশাসনের কাছে? আমাদের শক্তি কি আছে? মাইনরিটির প্রধান এলাকাতে এই ঘটনাটা ঘটেছে, এবং একই সঙ্গে আমাদের সেই জায়গাটায় হয়তো আমরা সাংগঠনিক দিক থেকে একটু দুর্বল ছিলাম বলে আমরা হয়তো বলতে পারি আপনারা সাংগঠনিক দিক থেকে দুর্বল ওই জায়গায় আমি মেনে নিলাম, কিন্তু 10 জনকে নিয়ে একটা ডেপুটেশন দিতে পারেন। মাননীয় বিরোধী দলনেতা যে বলেছেন যে সিবিআই তদন্ত করতে হবে, অবশ্যই করা উচিত, কারণ এই জেসিবি অনেক দেখা হবে, সেটা দেখা হোক। আমি শুনলাম এই বিষয়ে। আমি প্রদেশ কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়ালের কাছে আসবো। আজকে এই যে সিবিআই তদন্তের দাবি তুলছেন, এই দাবির যৌক্তিকতা আপনাদের কাছে কতটা? না দেখুন, দাবিটা কে তুলছেন? সে শুভেন্দু অধিকারী, যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, উনিও এই ধরনের কাজের সাথে দীর্ঘদিন ছিলেন। আজকে তিনি অন্য দলে চলে গিয়ে বড় বড় কথা বলছেন, কিন্তু উনি নিজের সময় যেগুলো করেছেন সেগুলো তো মানুষ বিচার করবে। তাই ওনার মুখে কথাটা শোভা না দিলেও যে আমরাও দাবি করছি যে এটার একটা তদন্ত হওয়া দরকার। শুধু তদন্ত বলে না, এই যে আমি বারবার যে কথাটা গ্রুমিং,
যে গ্রুমিং যে ব্যাপারটা আছে, পাড়ায় পাড়ায় যেদেরকে গ্রুম করা হয়, এরা পাড়ায় আতঙ্ক ছড়িয়ে রাখে এবং ভোটের সময় তারা তাদের কাজ করায়, যে বলে না কথা, যে ভোট করায়। এই যে সন্দেশখালীতে আমরা যে দেখলাম, এটা আপনি বলুন তো একদিনে কি কারোর এত সাহস হতে পারে যে তারা পুরো একটা এলাকাকে ডমিনেট করছে, সেখানে আইন পুলিশ কিচ্ছু নেই, তারাই যা বলবে সেটাই শেষ কথা? এটা একদিনে হয় না, এই কথাটা আমাদের বারবার বুঝতে হবে। আর বিজেপির মুখপাত্র যেটা কথা শুনলাম, এটা কিন্তু এটা মানে আমরা বারবার শুনে এসেছি, খুব সিরিয়াস একটা বিষয়, যেটা যবে থেকে এই রাজ্যে বিজেপির উদয় হয়েছে তৃণমূলের হাত ধরে, তবে থেকে একটা ঘটনা হচ্ছে, এটা ক্রোনোলজি অফ ক্রিমিনোলজি টু কমিউনোলজি। ব্যাপারটা বুঝবেন। দেখুন, একটা ক্রিমিনাল ঘটনা, আমরা সবাই বলছি যে শাসক দলের মানে বিজেপি কি করছে, সেখানে একটা কমিউনাল অ্যাঙ্গেল। সন্দেশখালীতেও শিবু হাজার, উত্তম সর্দার ছিল, কিন্তু এরা কি বলতো, শুধু শাহজাহান শাহজাহান শাহজাহান। সর্দারটা কে কে এসে সবাই ক্রিমিনাল ক্রিমিনাল। আমি দর্শকদের জানিয়ে রাখি যে আলোচনা চলছে, সেই আলোচনা তারা যে হিন্দু নাম নিয়ে তারা যে সেখানে পরিচিত হয়েছে সেটা বলবেন না। গৌরব, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা সকলেরই বক্তব্য শুনেছি, আসবো সিপিএম এর কাছে। গৌরবের কাছে আমার প্রশ্ন, আজকে আড়িয়াদা হয়ে গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে জয়ন্ত সিং তিনি আত্মসমর্পণ করেছেন, তাকে আজকে আদালত 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মদন মিত্র সৌগত রায়ের দিকে কটাক্ষ দিয়েছেন, আমরা সেই বক্তব্য শুনিয়েছি। অন্যদিকে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোপড়ার ঘটনার প্রেক্ষিতে। এখানে যে আলোচনাটা উঠছে গৌরব, যে এই শাসক দলের নেতা নেত্রীরা তারা যেরকম ভাবে মানে প্রশ্রয় দেয় এই সমস্ত দুষ্কৃতীদের, সেই কারণেই তাদের এতটা সাহস হয় এবং পুলিশ যুক্ত হয়ে পড়ে গোটা সিস্টেমটার মধ্যে, যে অভিযোগটা সরাসরি বিরোধী দলনেতার। আপনারা এই অভিযোগকে কিভাবে দেখেন? সিবিআই তদন্তের যৌক্তিকতা কতটা আপনাদের কাছে? আমি একটা একটা করে উত্তর দিই। আপনার প্রথম প্রশ্ন আপনার ছিল যে এই যে আড়িয়াদহের যে ঘটনা, যাকে হচ্ছে যে পুলিশ বলছে গ্রেপ্তার করা হয়েছে, তার ভাই, তিনি তার পরিবার থেকে বলা হচ্ছে যে না, তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। মদন মিত্র বলেছেন যে পুলিশ গ্রেপ্তার করেছেন, সৌগত রায় বলেছেন যে না, ওটা আত্মসমর্পণ হয়েছে। এখন এই যে নাটক, এই নাটকটা যে কোথায় লেখা হয়েছে, ওই দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে ওই ফ্ল্যাট বাড়িতে, না ওই বেলঘরিয়ার কোনো এক জায়গায়, এই যে নাটক, এই নাটকটা কোথায় লেখা হয়েছে এটা আমার জানতে ইচ্ছা করছে। 1, 2, একটা দাগি অপরাধী, আমাদের বক্তব্য না, সৌগত রায় যিনি সদ্য এমপি হয়েছেন তার বক্তব্য যে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে ধরতে পুলিশের 4 দিন লাগলো। পুলিশ সব জানে, আর কোথা থেকে ধরলো না, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ডানলাপের মোড় থেকে সেই ক্রিমিনালকে ধরা হচ্ছে। এই ক্রিমিনালের সঙ্গে কার কার ছবি দেখা যাচ্ছে, মদন মিত্র থেকে শুরু করে, ওই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, আর কার ছবি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে কামারহাটি বিধানসভার জনপ্রতিনিধির কোয়ার্ডিনেটর, তৃণমূলের কোয়ার্ডিনেটর শ্রীমান শুভরূপ মিত্র, তার জন্মদিনের পার্টিতে তার পরিবার পরিজনদের সঙ্গে এই জয়ন্ত সিং কেক খাচ্ছেন, আনন্দ ফুর্তি করছেন। সুতরাং তাহলে এই যে নেক্সাস, এই যে একটা মানে চক্র, এই চক্রের মধ্যে তো পুলিশও আছে। আপনি ওই কামারহাটি আড়িয়াদহ ঘুরলে যদি ঘোরেন পায়ে হেঁটে, অর্থাৎ আপনারা, আপনি কি বলছেন শুভেন্দু অধিকারীর যে সিবিআই তদন্তের দাবি এবং আমি তো সেটা বলিনি অঙ্কুরদা, আমি সেটা বলিনি। তাহলে যদি এইটা শুভেন্দু অধিকারীর যদি এইটা বক্তব্য হয়, তাহলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে যা যা ঘটনা ঘটা হয়েছিল, শুভেন্দু অধিকারীর বলা উচিত ছিল যে ওখানেও সিবিআই তদন্ত করছে, সেই তদন্তটার কি হলো। তাহলে শুভেন্দু অধিকারী যদি সৎই হন, যদি তার নিরপেক্ষতা থাকে, তাহলে শুভেন্দু অধিকারী সেই ক্ষেত্রেও চাওয়া উচিত যে নন্দীগ্রামের ঘটনারও সিবিআই তদন্ত হয়েছিল, সেই তদন্তের রেজাল্ট কি। শুভেন্দু অধিকারী কি বললেন তাতে কিছু যায় আসে না। গৌরবের বক্তব্যের প্রেক্ষিতে বাকিদের কি বক্তব্য রয়েছে শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম তা গণপিটুনি। সেই গণপিটুনির ক্ষেত্রে জয়ন্ত সিং এই মুহূর্তে পুলিশের হেফাজতে। সেক্ষেত্রে এই ঘটনা তার আর কি কি পরিবর্তন হয়, কি কি প্রতিক্রিয়া আসে শাসক এবং বিরোধীদের পক্ষ থেকে, সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে। অন্যদিকে চোপড়ার ক্ষেত্রে এই যে বিরোধী দলনেতার বক্তব্য সিবিআই তদন্ত চাই, সেটিকে রাজ্য সরকার তার প্রেক্ষিতে কি জানায়, তারপর আদালতের রাস্তায় হাঁটেন কিনা বিরোধী দলনেতা, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি এই মুহূর্তে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে শপথ জটিলতা।
1 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে বিজয়ী 2 প্রার্থী তাদের এখনো পর্যন্ত শপথ হয়নি, এবং এই শপথ না হওয়ার কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তার বক্তব্য রাজভবনে গিয়ে ওই 2 বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণ করতে হবে। বিজয়ী 2 প্রার্থীর বক্তব্য তাঁরা বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন। ফলে এই নিয়ে জটিলতা, এবং এরই মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে মহিলারা সেখানে গিয়ে শপথ গ্রহণ করতে ভয় পাচ্ছেন, তার প্রেক্ষিতে মানহানির মোকদ্দমা যার শুনানি রয়েছে 10ই জুলাই, এবং অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন শ্লীলতাহানির, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে এই এতগুলো বিষয় শপথ জটিলতাকে কেন্দ্র করে, রাজ্যপালকে কেন্দ্র করে রয়েছে। এই আবহে আজকে কি বলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা প্রথমে শোনাবো দর্শকদের। আমাদের যারা বিধায়ক, 2জন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে, মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে। আমি আসবো প্রথমে বিজেপির মুখপাত্র আলী হোসেন সাহেবের কাছে, যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে রাজ্যপালের ভূমিকাটা বিজেপি কিভাবে দেখছে, এটা কি কাম্য? না, বিজেপির দেখার কি বিষয়, এটা হচ্ছে রাজ্যপালের সঙ্গে নতুন এমএলএদের শপথ গ্রহণের বিষয় আছে। রাজ্যপাল যেভাবে ভেবেছেন যে রাজভবনে ওনারা এসে শপথ গ্রহণ করুক, কারণ 2জন এমএলএর জন্য বিধানসভার স্পেশাল অধিবেশন ডেকে তাদের আবার সেখানে আনুষ্ঠানিকতার করার কোনো বিষয় নেই। সেই জন্য উনি ডেকেছেন, ঠিক সংবিধানের মধ্য থেকেই উনি ডেকেছেন, কোনো অন্যায় এর মধ্যে কিছু করেনি। কিন্তু যে কথাটা বলা হয়েছে যে মহিলা মানুষের নিরাপত্তা নেই, কোথায় নিরাপত্তা নেই? রাজভবনে নিরাপত্তা নেই, এটা কোনো কথা হলো? এই সাজানো গল্প চলবে না, এটা একটা সাজানো গল্প। রাজভবনকে বিশ্বাস করতে হবে, রাজ্যপালকে বিশ্বাস করতে হবে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, ওনারা বিধানসভায় যাচ্ছেন, কেন বিধানসভায় যাচ্ছেন? না, ওনারা বিধানসভায় এই তার ছবি প্রকাশ্যে এনে দিলেন, এটা রাজ্যপাল সঠিক করেছেন। সায়ান্তিকা এবং রেয়াত ওখানে বিধানসভায় কি করে? ওরা তো বিধানসভায় এখনো যাওয়ার মতো জায়গায় আসেনি। তাদের শপথ হবে, স্বীকৃতি পাবে, তারপরে বিধানসভায় যাবে, সেখানে কেন যাচ্ছে? আমি আসবো আমি তৃণমূল কংগ্রেসের কাছে আসছি। মানে রাজ্যপালকে অপমান করবার জন্য আপনাদের প্ল্যান অফ অ্যাকশনটা কি? মানে কালকে বিশেষ অধিবেশনে কি কোনো আদৌ আইনি সংস্থান রয়েছে? এভাবে মানে একটা ইঙ্গিত পেলাম, ভেরি ভেরি স্পেশাল, যেটা বলেছেন বিধানসভার অধ্যক্ষ, এখানে কি কোনো সংস্থান রয়েছে তাদের? আইনের, দেখুন, আইনের তো পরামর্শ প্রথম দিন থেকেই চলছে, এবং জগদীপ ধনখড়কে যে চিঠি লেখা হয়েছিল বা ফোনে কথা বলা হয়েছে, তাতেও কোনো আইনের ব্যাপার নিয়েই বলা হয়েছে। এবং ইমিডিয়েট যেটা কালকে যে বিএ কমিটির যে মিটিং আছে, সেখানেও আইনের প্রশ্ন আছে বলে, আমাদের পক্ষে আছে বলেই সেইভাবেই মিটিং ডাকা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে ব্যাপারটাকে আননেসেসারি, এটাকে জলঘোলা করা হচ্ছে। আমরা চিরকালই দেখে এসছি বিধানসভায় এমএলএরা শপথ নেয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে রাজভবনে গিয়ে শপথ নিচ্ছেন। তো এখানে রাজ্যপাল এতটা মানে স্ট্রিক্ট হয়ে বসে আছেন যে রাজভবনে এসে করতে হবে, কেন করছেন আমি তো জানি না। উনি ইচ্ছে করে ব্যাপারটাকে জটিল করার জন্যই করছেন। আমরা প্রধানমন্ত্রীকেও দেখেছি রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পরেও তিনি নতুন পার্লামেন্ট ভবনে এসে শপথ নিয়েছেন, যখন মন্ত্রিসভা তৈরি হলো তার আগে। তার সকলেই তো বিধানসভা বা পার্লামেন্টেই শপথ নেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রয়োজনের তাগিদে সেখানে হতে পারে। এটা এমন কি ব্যাপার হলো যে রাজ্যপালকে এই ব্যাপারটা একদম স্ট্রিক্ট হয়ে বসে থাকতে হলো? দুপক্ষের অবস্থানকে সেটা হচ্ছে যে আপনি প্রথমে বলেছিলেন যে গণপিটুনি নিয়ে, আমি এক লাইনে শুধু ছাড়বো সেই বিষয়টা, যেটা হচ্ছে এই 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তখন মন্ত্রী ছিলেন, একটা আইন বিধানসভায় এনেছিলেন, তার আইনটা হচ্ছে মব লিঞ্চিং আইন। সেই আইনটা এখনো আইনই হয়নি, সেই আইনটা কোথায় গেল? এখন না শুভেন্দু বাবু না মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে কোনো কথা নেই। জানিয়েছেন এটা রাজ্যের কাছে কিছু প্রশ্ন চেয়ে পাঠিয়েছিলেন, রাজ্য তার উত্তর দেয়নি। হ্যাঁ, তার মানে আইনটা এখনো হয়নি, আইনটা কোথায় গেল? সুতরাং এই কথা বলে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যপালের ভূমিকা। রাজ্যপাল তো আমি বলবো কি, রাজ্যপালের পোস্ট কি প্রয়োজন কি জানেই, কেন যে উনি যে এইসব করছেন কে জানে।
কাকে মাইলেজ দিচ্ছেন, কাকে ফুটেজ দিচ্ছেন আমার তো অন্তত বোধগম্য হচ্ছে না। এক, দুই হচ্ছে আপনাদের মনে থাকবে যে বাইরন বিশ্বাস তিনি জিতে এসেছিলেন সাগরদিঘি থেকে, 1 মাস তাকে অপেক্ষা করানো হয়েছিল শপথের জন্য, যদিও পরে তিনি দলবদল করেছেন, কিন্তু একজন বিধায়ককে 1 মাসের ওপর অপেক্ষা করতে হলো বিধানসভায় শপথ গ্রহণের জন্য। তখন এই যে যিনি স্পিকার বিমানবাবু, তার আজকের যা ভূমিকা, সেদিনকে আমরা দেখেছিলাম তিনি চুপচাপই ছিলেন, তিনি ওই হবে হচ্ছে দেখবো এইসব করে 1 মাস কাটিয়েছিলেন। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে আমার পক্ষে যদি সিদ্ধান্ত হয়, আমার পক্ষে যদি মানে কোনো কিছু হয়, সেটা নিয়ে আমি খুব উদ্গ্রীব, কিন্তু আমার বিপক্ষে যখন যাবে তখন সেটা নিয়ে আমি কোনো দায়ভার হচ্ছে যে নেব না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার অবস্থা। পশ্চিমবাংলার বিধানসভার আইনের ক্ষেত্রে মত আপনি মহৎ, এটা তো ওনাদের ক্ষেত্রে যিনি বলছেন তার ক্ষেত্রেও সমান। বহু ক্ষেত্রে তাদের মতের বিরুদ্ধে না হলে তারা সবকিছু করতে পারে। যেমন আমরা দেখেছিলাম সোমনাথ চ্যাটার্জিকে সাসপেন্ড করা, সেখানে তাদের মতের বিরুদ্ধে সোমনাথ চ্যাটার্জি যাননি বলে, মতের হয়ে যাননি বলে সোমনাথ চ্যাটার্জি সাসপেন্ড করা হলো, দল ভেঙে সরকার ভেঙে দেওয়া হলো। আমি উত্তর দেব। এক, সোমনাথ চট্টোপাধ্যায় সিপিআইএম পার্টির সদস্য ছিলেন, সিপিআইএম পার্টির নিজের সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায় অন্য পার্টির বিধায়ক। আমার কথা আমি আপনার কথা বলার সময় বলিনি তো। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে উত্তরটা দিতে দিন। আপনি তো দিচ্ছেন, আমি তো ওনার কথা উত্তর দিচ্ছি, উত্তরটা দিয়ে নি, তারপর আপনি ওনাকে উত্তর দেবেন। আপনাকে তো চাইনি উত্তরটা। সিদ্ধান্ত পার্টি সদস্য হিসেবে তার যা সিদ্ধান্ত মানার, তিনি মানবেন কি মানবেন না, তিনি মানেননি, পার্টি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায় সাংবিধানিক বিষয় নয়, এইখানে হচ্ছে সংবিধান আইনের বিষয়। দুজন বিধায়ক, সোমনাথ চট্টোপাধ্যায় বিষয়টাও কিন্তু মাথায় রাখতেই হবে। যে যুক্তিটা দিয়েছে খণ্ডন করা যায় না। আসবো কংগ্রেসের কাছে, কেতন জয়সওয়ালের কাছে আমার যে প্রশ্ন, যে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, সেখানে আজকে যে তৎপরতার কথা গৌরব বলছেন, যে বাইরন বিশ্বাসের সময় আপনাদেরই দলের প্রার্থী ছিলেন, বিজয়ী হয়েছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, সেই সময় বিমান বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা বা এই সক্রিয়তা দেখতে পাওয়া যায়নি। আজকে আপনারা কিভাবে দেখছেন? ঠিক তো, মানে আজকের যিনি রাজ্যপাল, আজকে রাজ্যপালের যে অ্যাটিটিউড আছে, সেদিন বিমান বন্দ্যোপাধ্যায় একই অ্যাটিটিউড ছিল। ব্যাপারটা হচ্ছে যে এই যা চলছে, মানে রাজ্য আর রাজ্যপাল নিয়ে যা চলছে, এটাকে ঠিক নাটক বলবো না, সার্কাস বলবো না, ছ্যাবলামো বলবো, মানে রাজ্যের মানুষ ঠিক বুঝে উঠতে পারছে না। ব্যাপারটা হচ্ছে যে ইগোর লড়াই, এই ইগোর লড়াইতে কিন্তু মানে বঞ্চিত হচ্ছে জনতা। যারা জনপ্রতিনিধি জিতে এসছে, তারা জিতে এসছে, ভোটে জিতে এসছে, তাদেরকে সে সুবিধা পাচ্ছে না, বিপন্ন হচ্ছে গণতন্ত্র। মানে রাজ্য আর কেন্দ্র কিন্তু পারে, মানে যে রাজ্যপাল যাদেরকে পাঠাচ্ছে, মানে এই রাজ্যে যে শাসক দল যতটা ঠিক ড্রামা করতে পারে বা এইসব করতে পারে ছ্যাবলামো, ঠিক টেক্কা দিয়ে মানে লোক পাঠাচ্ছে। আমি এর আগে যিনি রাজ্যপাল ছিলেন ওনার কথাও বলছি, আজকে যিনি আছেন ওনার কথাও বলছি। মানে এত ফুটেজ, এই যে ফুটেজ খোর যারা থাকে না, মানে এদের এত ফুটেজ খাবার একটা শখ। মানে একটা জিনিস আমি দেখিনি যেটা টেক্কা ছাড়া হয়েছে। কেন এটা হবে? এর আগেও তো রাজ্য ছিল, এর রাজ্যেও মুখ্যমন্ত্রীরা ছিলেন, এর আগেও রাজ্যপালেরা ছিলেন, এই জিনিসটা আমরা দেখিনি। এতে কি হচ্ছে? এতে মানুষের টাকা নিয়ে রাজ্যপাল একদম এত সিকিউরিটি নিয়ে এত বড় জায়গায় থাকছেন, মুখ্যমন্ত্রী বা যেখানে নেতারা এত মানুষের বলছে না, একের উপর আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম রাজ্যপালের ভূমিকা, এবং একই সঙ্গে একদিকে যেমন শপথ জটিলতা রয়েছে, তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মহিলা অভিযোগ করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে, তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আমি আলী হোসেন সাহেবের কাছে যাব। এই যে এখন রাজ্যপালের বিরুদ্ধে এই যে অভিযোগটা, এই অভিযোগটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এগুলো হচ্ছে পরিকল্পনা করে সাজানো অভিযোগ। 1, 2 নম্বর হচ্ছে যে তাকে পিছন থেকে সহযোগিতা করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে রাজ্যপালকে অপমান করবার জন্য যাবতীয় মানে প্ল্যানিং করো, সেই প্ল্যানিংয়ে ওই মহিলা ফেসে গেছে, সে এখন ওগুলো সব করে বেড়াচ্ছে, ওর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় যেটা বিষয়, এরকম রাজ্যপাল ভারতে এরকম সম্মানীয় একজন ব্যক্তি, ভারত আমাদের বাংলায় রাজ্যপাল হয়েছেন, তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মান দেয়নি, তাকে দেয়নি। আনন্দ বোস, সে কত সম্মানীয় ব্যক্তি, তিনি যখন এসেছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে মহিলা, ধরুন এই যে মহিলা, তিনি একটা অভিযোগ করছেন,
রাজ্যপাল তিনি এর আগে আমলা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন, ফলে তারপরেও তিনি আইন সম্পর্কে সম্যক অবহিত, তারপরেও ওই মহিলার ছবি তিনি প্রকাশ্যে আনলেন নিজেকে স্বচ্ছ দেখানোর জন্য, কিন্তু মহিলার পরিচয়টা প্রকাশ্যে এনে দিলেন। এটা তো একটা আইন বহির্ভূত কাজ, এটা কি আপনারা সমর্থন করেন? বিষয়টা দেখুন, রাজভবনে আমরাও তো গিয়েছি, রাজভবনে ওই মহিলা ম্যাডাম তিনিও গিয়েছেন। দেখুন যে রাজভবনে বহুত একটা স্টাফ মানে কালচার রয়েছে, পুলিশ লেভেলের লোক আছে, বা বিভিন্ন ধরনের লোক আছে, তাই এত লোকের সামনে তিনি দুর্ব্যবহার করলেন, এটা কোনো কথা হলো? দেখুন এটা আমরা এখন অবধি জানি না, আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ আনছি না, আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ আনছি না। অভিযোগের ডালিদা আমি আপনার কাছে খুব ক্যাটেগরিক্যালি স্পেসিফিক প্রশ্ন করেছি। আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে কি আপনারা এটা সমর্থন করেন যে একজন আইনজ্ঞ ব্যক্তি রাজ্যপাল আমলা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন, তিনি কি করে একজন শ্লীলতাহানির অভিযোগ করছেন এমন মহিলার পরিচয় প্রকাশ্যে আনছেন, এটাকে আপনারা সমর্থন করেন কি করেন না? আসুক সময় দেখবে, আসুক বিষয়গুলো আসবে তখন আমরা জানব। সিপিএম কিভাবে দেখছে এই অভিযোগকে? সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে রাজ্যপাল কি করছেন কেউ জানে না, কাকে ফুটেজ দিচ্ছেন না নিজে ফুটেজ খাচ্ছেন, কি করছেন তার জগা খিচুড়ি কিছুই জানা যাচ্ছে না। এক, দুই হচ্ছে তিনি একজন, সত্যি তো যে তিনি ছবিটা প্রকাশ্যে আনবেন কেন? আর যদি তার কাছে যদি কোনো কিছু থেকেই থাকে তিনি পুলিশে জানান, যদি মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে থাকে তিনি পুলিশে জানান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রাজ্যে এই যে আমি বলছি না, কিন্তু অশোক গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তার বিরুদ্ধেও তো মহিলা গঠিত এই ধরনের অভিযোগ ছিল, অভিযোগ করা হয়েছিল এই রাজ্যের সরকার থেকে, কিন্তু সেইটা কোথায় গেল? সেই অভিযোগের বাস্তবতা কোথায় গেল? আমরা তো খুঁজে পাই না। প্রশ্নটা হচ্ছে যে এই সরকার বা এই রাজ্যপাল এই যে তুতু ম্যামায় চলছে, এই তুতু ম্যামায়ের জন্য রাজ্যের যে মানুষের যে সমস্যা, আশু সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কোনো সমাধানই হচ্ছে না। এই কথাটা কিন্তু বারংবারই কংগ্রেস বা বামেদের পক্ষ থেকে উঠে আসছে। এই রাজ্যপাল এবং শাসক দল এদের মধ্যে বিভিন্ন সমস্যাটাকে সামনে এনে মূল অনেক সমস্যা থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কি উত্তর? না, এটা তো দেখুন কারা বলছে, আজকে এই যে কথাগুলো বলছে এদের তো বলতেই হবে, কারণ এদের তো বলার কোনো জায়গা নেই। এদের এই দেখুন এখন আলোচনা চলছিল ইয়ের ওপরে, রাজ্যপালের ওপরে, ঘুরে ফিরে সেই তৃণমূলের ওপর চলে আসলো। মানে যা কিছু হবে ঘুরে তৃণমূলের ওপর আনতেই হবে, তা নাহলে এদের পশ্চিমবঙ্গে স্টেক নেই। আমি ওই ব্যাপার নিয়ে কিছু বলছি না। আমার বক্তব্য হচ্ছে রাজ্যপালের ইস্যুতে রাজ্যপাল একটা ঘটনা ঘটিয়েছেন, সেটা কি তৃণমূল নাটক করার জন্য রাজ্যপালকে দিয়ে ঘটনাটা ঘটিয়েছে? এক মিনিট, রাজ্যপাল যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা বাস্তবে যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই তৃণমূল সেটাকে দিয়ে রাজ্যপালকে এই ঘটনায় জড়ায়নি। রাজ্যপাল নিজের দায়িত্বে নিজে ঘটনায় জড়িয়েছেন, অথবা যদি রাজ্যপালের এগেনস্টে যদি মিথ্যা প্রচার করে থাকে এই ভদ্রমহিলা, সেটাতেও তৃণমূলের কোনো যোগ নেই। তার মানে কি হচ্ছে যে প্রতিটি ব্যাপারে তৃণমূলকে জড়ানোর একটা চেষ্টা এরা করে আসবেন। সেই চেষ্টা কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেস হয় না, এটা নিয়ে কোনো কথা নয়। আমার বক্তব্য হচ্ছে রাজ্যপাল এই মহিলার ছবিটা কেন বার করলেন, প্রকাশ করলেন, এবং দ্বিতীয় হচ্ছে উনি যদি সত্যিকারের কোনো ঘটনা না ঘটাতেন তাহলে উনি ওই রক্ষা কবচটা ব্যবহার না করে উনি ডাইরেক্ট কোর্টে গিয়ে বলতেন যে আমার দুটো লাইন উনি বললেন যে ঘুরে ফিরে তৃণমূল, রাজ্যে শাসক দল তৃণমূল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং তার শাসক দল রাজ্য সরকার যারা চালাচ্ছে তাদের কাছে বক্তব্য রাখতেই হবে। এক, দুই, উনি অনেক কথা বললেন যে কেন ছবি প্রকাশ্যে আনলেন। আপনি বলুন তো, এই যে তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, তিনি কি কথা বলেছেন? তিনি এই মহিলার উপরে যে অত্যাচার, সেই অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের জন্য কি কথা বলেছেন? দেখুন এই যে নাটকটা চলছে এখানে, দেখুন রাজ্যপাল তো বাইরে থেকে এসেছেন, রাজ্যপালকে তো আমরা খুব বেশি চিনি না। এবার উনি বাইরে থেকে, রাজ্যপালরা বাইরে থেকে এসে থাকেন, তারপর চলে যান এখানে সব সুবিধা ভোগ করে। এবার যে প্রশ্নটা হচ্ছে, এর আগে আমরা কয়েকটা নজির দেখেছি, আমরা মনে করি দিচ্ছি, একটু টাইম দেবেন। অশোক গাঙ্গুলিকে আমরা দেখেছি অবশ্যই, আচ্ছা রঞ্জন গগৈকেও কিন্তু দেখেছি, কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে একটা ব্যাপার ছিল, একটা হ্যারাসমেন্টের একটা কেস দিয়ে তারপর ওনার থেকে কি কি সুবিধা নিয়ে আমরা সবাই জানি, আজকে উনি রাজ্যসভার মেম্বার। আচ্ছা সাগর দিঘি, আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি, সাগর দিঘি ভোট চলাকালীন যখন তৃণমূল এখানে দেখছি যে ওখানে ওদের রেজাল্ট ভালো হচ্ছে না, তখন আমাদের ওখানকার একজন কর্মী, একদম খুব সাধারণ ভদ্রলোক, সে একদম 5 ওয়াক্ত নামাজি, তাকে দিয়ে একটা এরকমই একটা মহিলা জনিত কেস দিয়ে তাকে 2 দিন জেলে রাখলো, তারপরে ওখানকার ওসিকে ক্লোজ করলো নির্বাচন কমিশন। আচ্ছা তারপরে এই
বাইরন বিশ্বাস যখন এমএলএ হয়ে শপথ নিল তাকেও এরকমই একটা মহিলাজনিত একটা কেস দিয়ে প্রেশার করে 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 শেষ মুহূর্ত অবধি তারা দলে মানে তাদের দলে নিয়ে নিল। ব্যাপারটা হচ্ছে যে মহিলা না না 100 আমি বলছি তাহলে 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 কেসগুলো ক্লোজ হবে না কেন বলুন না? অশোক গাঙ্গুলি অশোক গাঙ্গুলির উপর আপনারা অভিযোগটা এনেছিলেন, অশোক গাঙ্গুলি আপনারা অ্যালিগেশন করেছিলেন, সেই ইনভেস্টিগেশনটা কোথায় দাঁড়িয়েছে বলুন? সেটা সাংবিধানিক রক্ষা, সেটা সাংবিধানিক। আপনার পুলিশ এতদিন ধরে তদন্ত করলো, কিছু করতে পারবেন না ওনাকে। না তদন্তের রিপোর্ট তো কোর্টে জানাবে, আরে সরকার তো জানাবে। কেন জানাবে? আরে সরকারের পদক্ষেপ কি? সর্বসমক্ষে এখন জানানো যায় না। আরে সর্বসমক্ষে কোর্টকে জানাবে। এক মিনিট, যখন উনি বেরিয়ে যাবেন, রাজ্যপাল থেকে বেরিয়ে যাবেন, তখন এই তদন্তটা নিয়ে কেস আচ্ছা আপনি বলুন, সকালবেলা পুলিশে অভিযোগ করলো, দুপুরবেলা আপনাদের পার্টির লোককে গ্রেফতার করলো, বিকেলবেলা হাইকোর্ট তাকে বলছে যে না রিলিজ দিয়ে দিতে হবে। তাহলে কোন আইন এর রাজ্যে চলছে? চিরকালই হয়েছে। কোথায় চিরকাল? অনেক মার্ডার কেস আছে। আরে হাইকোর্ট রায় দিয়েছে, তাহলে আপনার কি করা? আপনাদের পার্টির কর্মী হাওড়ায় আপনার কি করা? সকালবেলা অভিযোগ, দুপুরবেলা বিকেলবেলা কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। খালাস পায় অনেক ক্ষেত্রে। মামলাটা সাজানো হয় সেখানে এখানে পুলিশের একটা বিরাট ইনভেস্টিগেশনে বা রায় যেটা আনাতে হবে সেখানে ইনভেস্টিগেশন অথরিটি, এক্ষেত্রে পুলিশ, কোনো ক্ষেত্রে সিবিআইডি, এদের একটা বড় ভূমিকা থাকে। এটা কিন্তু একেবারেই শুধু কোর্টের উপর ঠেলে দিলে হবে না। যদি পুলিশ চার্জশিটে ঠিকঠাক ভাবে ব্যাপারটা কি ইনভেস্টিগেশনে তুলেই না ধরতে পারে, পুলিশ যদি চায় পুলিশ কোন কেসের ক্ষেত্রে তৎপর, কোন কেসের ক্ষেত্রে একদম ঘুমিয়ে থাকে, এটাই হচ্ছে পুলিশ। পুলিশ এই রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার, একদম ক্যাডার তৃণমূলের বলছে আমরা দেখে মজিদ মাস্টার শাসনে বসে ইয়ে করছে, পুলিশ সেখানে মজিদ মাস্টার দেখাবেন কি নজর রাখতেই হবে, তার কারণ এখানে একটা রক্ষা কবচের বিষয় রয়েছে। এবং আগামীকাল বিজনেস অ্যাডভাইসারি কমিটির এই যে বিধানসভায় অধিবেশন ডাকা হচ্ছে, সেখানে শেষ পর্যন্ত এই দুই বিধায়কের শপথ গ্রহণ হয় কিনা, কারণ আইনি সংস্থানও রয়েছে, সেই দিক থেকে কি হয় সেটা আমাদের অবশ্যই নজরে রাখতে হবে। আমি একটা বিষয় খালি জানতে চাইবো এদিক থেকে একেবারে শেষ, প্রত্যেকের কাছে সংক্ষেপে, এই যে বিশেষ অধিবেশন বা ধরুন বিএ কমিটির যে, তাতে বিধায়কদের যদি শপথ গ্রহণ করানো হয়, সেটাকে কতটা সমীচীন বলে মনে করে বাম, কংগ্রেস, বিজেপি, তিন বিরোধী? আমি বলবো সেটা হচ্ছে সমীচীন কি অসমীচীন বা আইনের কি ইয়ে আছে জানি না, তবে আমার বক্তব্য হচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে তাদের শপথ গ্রহণটা অবিলম্বে করানো উচিত এবং সংবিধানে যা আইন আছে সেই আইন মেনেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিলেন রাজ্যপাল, শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। তাহলে এত নাটক করার কি প্রয়োজন ছিল? আমি তো প্রথমেই আমরা বলছিলাম যে নাটক চলছে, তুতু ম্যামে চলছে, অনুকুরদা আমি প্রথমেই বলেছি যে তুতু ম্যামে চলছে, এই নাটক আমরা আর দেশ মানে রাজ্যের মানুষ কিন্তু খুব কনফিউজ যে রাজ্যপাল যারা বিজেপি পাঠাচ্ছে তারা ঠিক মানে এরা রাজ্য সরকারকে ঠিক মানে অসুবিধায় ফেলছে নাকি রাজ্য সরকারের যে ব্যর্থতা তাদের থেকে ডাইভার্ট করতে এতদিন ধরে তাহলে এই সংসার মানে এক মাস ধরে ফেলে রাখার কারণ কি? কিছুই না, বিষয়টা হচ্ছে রাজ্যপাল তো আমাদের বাংলার একটু বাইরে ছিলেন কিছুদিন, আপনারা জানেন। কতদিন বাইরে ছিলেন? 4 তারিখ ভোটের ফলাফল হয়েছে। বলছি উনি ঠিক করেছেন ডেপুটি স্পিকার যদি শপথ বাক্য, এটা তো 4 তারিখের পরেই বলে দিতে পারতেন। 9 তারিখ তো প্রধান হয়েছিলেন, তারপরে এত সময় লাগলো কেন? হয়তো এটা বার্গেনিং করে আপনারা ভাবছেন বা বলছেন, সেই বিষয় নেই। রাজ্যপাল মনে করলে এটা করতে পারে, এটা কিছুই না। রাজ্যপাল তো দেখা যাচ্ছে এখানে বিরোধী দলনেতার সাথে সারাক্ষণ একমতে চলছেন, হয়তো বিরোধী দলনেতার বক্তব্যকে সাপোর্ট দেওয়ার জন্যই উনি এটা করেছেন।
দেখা যাক শেষ পর্যন্ত আগামীকাল তাহলে শপথ জটিলতা কাটলো এবং সেই জটিলতা কাটার পর আগামীকাল দুজন শপথ গ্রহণ করবেন, কিন্তু রাজ্যপাল এতদিন ধরে ঝুলিয়ে রেখেছিলেন এবং কোন চাপে রাজ্যপাল আজকে ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব অর্পণ করলেন তা হয়তো অজানাই থেকে যাবে, আমরা জানি না। সেদিকে আগামী দিন রাজনৈতিক মহলের কাছে অবশ্যই সেই প্রতিক্রিয়া আমরা শুনবো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন আলী হোসেন, বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, কেতন জয়সওয়াল, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।